बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व आदाब। আজকে আসলে আমার ভিডিও করার কথা ছিল সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ বা কেন ক্ষমতা গ্রহণ করছে না বা আদৌ করতে পারবে কিনা সেরকম একটা আলোচনা বাজারে আছে বা বিভিন্ন লোক আমাকে অনুরোধ করেছে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়ার জন্যে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি সেই মোতাবেক একটা ব্যাখ্যা দেওয়ার কথা ভাবছিলাম। সেভাবেই আমি একটা পোস্ট আমার ফেসবুকে দিয়েছিলাম। কিন্তু আজকে হঠাৎ করে আইএসপিআর থেকে ভলকার টার্কের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য বিবিসির হার্ড টকে দিয়েছে সেটাকে অস্বীকার করে একটা বিবৃতি আসার পরে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টাই কি নিয়ে আলোচনা করাটা সময় উপযোগী হবে বলে আমি ভেবেছি এবং সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাই। যদি সময় থাকে 2-3 মিনিটের মধ্যে ওই বিষয়টা আমি বলতে পারবো, নাহলে পরে বলবো। আইএসপিআর থেকে আজকে যে বিবৃতি দিয়েছে সেখানে কয়েকটি পয়েন্ট আছে। আইএসপিআর এর এই বিবৃতি যদি হয়ে থাকে সেনাবাহিনীর নিয়ে যেই কথা এখন হচ্ছে বা বিতর্ক হচ্ছে সেটাকে থামানোর জন্য কিন্তু আমি মনে করি আইএসপিআর যেই বিষয়গুলি এখানে এনেছে তাতে সেটা তো থামবেই না, বরং সেটা আরো জটিল আকার ধারণ করবে। তাতে আমাদের সেনাবাহিনীর সুনাম আরো ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কেমন? যেমন সেনাবাহিনী পক্ষ থেকে বলা হচ্ছে যে ভলকার টার্ক তাদেরকে গুলি করা বা আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই প্রসঙ্গে কিছুই বলেনি। আর যদি বলে থাকে তাহলে হয়তো তৎকালীন সরকারকে বলে থাকতে পারে, অনুমান ভিত্তিক কথা বলে থাকতে পারে। এটা খুবই ডেঞ্জারাস। এখন কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে প্লাস প্রফেসর ইউনুস সাহেবের অনুরোধে যে ফ্যাক্টস ফাইন্ডিং মিশন এখানে কাজ করেছে, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট এতই বিতর্কিত, এতই অবাস্তব, সেইটা নিয়ে তো আগেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তারপর ভলকার টার্ক যখন নিজের সরাসরি অংশগ্রহণের কথা বলল এই আন্দোলনে, কি বলেছে? যে সে সেনাবাহিনীকে সতর্ক এবং হুঁশিয়ার করে দিয়েছে যে সেনাবাহিনী যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের গুলি করে বা অবস্থান নেয়, তাহলে শান্তি মিশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে এবং শান্তি মিশনে তাদের থাকা ঝুঁকিতে পড়বে কমপ্লিট। এবং এই কথার পরই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং প্রফেসর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে। তারপরে উনি বাংলাদেশে যখন আসছে তখন সর্বমহল থেকে ছাত্ররা, অন্যান্যরা সবাই তাকে খুব প্রশংসা করেছে, সাধুবাদ দিয়েছে তার ভূমিকার জন্য, যে তার ভূমিকার জন্য সরকারের পতন হয়েছে, তাদের বিজয় অর্জন হয়েছে। এই কথাগুলোই সে
লাইভে হার্ট টকে বলেছে, বিবিসিকে বলেছে, এটা তো সব জায়গায় এখন রেকর্ডেড আছে। এই কথা বলে উনি তখন যে কারণেই হোক এটা তাকে জাতিসংঘ যে একটা মুখ থুবড়ে পড়েছে, তার যে কোনো ভূমিকা কোথাও নাই, যেখানে সমস্যা হয় সেখানে যদি শক্তিশালী কোনো পক্ষ থাকে বা সমস্যা হয় তার কোনো ভূমিকা সেখানে থাকে না, একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। ওইটাকে সে ডিফেন্ড করতে গিয়ে, ওইটাকে সে ওভারকাম করতে গিয়ে সাংবাদিকের এই প্রশ্নের ওই প্রেক্ষিতে সে বলতে হয়েছে যে না, কথাটা সর্বাংশে সঠিক নয়, আপনি বাংলাদেশের অবস্থা দেখেন, সেখানে আমরা এই করেছি। তো এখন এইটা এখন তার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেল আন্দোলন বলতে কিছু নাই এখানে, এটা একটা ষড়যন্ত্রমূলক পরিস্থিতি সৃষ্টি করে জাতিসংঘকে নিয়ে এই শেখ হাসিনা সরকারকে, নির্বাচিত বৈধ সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছে। এইটা এখন এস্টাবলিশড এবং তথ্য প্রমাণ তাদেরই বয়ানে, তাদেরই স্বীকারোক্তিতে আজকে এটা প্রমাণিত হয়েছে। তো এইটার জন্য তারা একটা বিরাট বেকায়দায় পড়ে গেছে, একটা চ্যালেঞ্জের সম্মুখীন। আওয়ামী লীগ তো ছেড়ে দিবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ছেড়ে দিবে না, এটা শেষে দেখে থাকবে। এবং এটার জন্য সে জাতিসংঘ নিরাপত্তা যে সুপ্রিম অথরিটি সেখানে যাবে, আইসিজেতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে যাবে। সেটা অনেক লেন্দি প্রসেস, কিন্তু নিরাপত্তা পরিষদের শর্টকাটে এটার ব্যবস্থা নিতে পারবে। সব জায়গায় যাওয়া হবে, অলরেডি সব জায়গা থেকে এটার প্রশ্ন তোলা হয়েছে। তো ভলকার তুর্ক নিজে এখন বিপদে পড়ছে, সেই কারণে সে তার বন্ধু প্রফেসর ইউনূস সাহেবকে অনুরোধ করেছে, তোমাকে উপকার করতে যায় তো আমি শেষ, এখন কি করবা করো, তাড়াতাড়ি আর্মিকে বলো এটা ডিজাইন করতে, এবং বলো যে আমি এখানে কিছু বলি নাই। তাতে কি তার শেষ রক্ষা হবে? প্রশ্নই আসে না। কিন্তু আপাতত বোঝানো যে না, আর্মিকে আমি এটা বলি নেই, একটা ডিফেন্স দেওয়া। আমার ধারণা সেনাবাহিনী ওই প্রফেসর ইউনূসের থেকে চাপে এইটা দিয়ে এই ধরনের বিবৃতি দিতে বাধ্য হয়েছে। ক্লিয়ার? কারণ তারা যখন ওই পলিটিক্যাল ইস্যু এখানে এনেছে যে তৎকালীন সরকারকে বলে থাকতে পারে, সরকারকে যদি বলতো তাহলে বলতো যে আমরা সরকার যথাযথ কর্তৃপক্ষের কাছে সরকারকে আমরা জানিয়েছি, বা তারা সংবাদ সম্মেলন করে বা বিবৃতি দিয়ে তারা বলতো যে আমরা সরকারকে আহ্বান জানাই, এবং সরকারকে যদি বলেই থাকতো তাহলে সরকার সেভাবেই ব্যবস্থা নিত। সরকার কোনো অবস্থাতেই আর্মিকে ঝুঁকিতে ফেলতো না, উঠায় নিয়ে আসতো। তাইলে ওই আর্মিকে উঠায় নিয়ে আসলে সরকারের পতন হয় না। কিন্তু এখন ওই যে পচা বুদ্ধি ধরছে, ডাফারদের বুদ্ধি ধরে, আর এখন না আইএসপি আর সেনাবাহিনী তো এখন যেই অবস্থায়, যে সন্ধিক্ষণে আছে, যে অবস্থানে আছে, এই অবস্থায় যদি ইউনূস সাহেবদের কথা না শোনে তাহলে তাকে ইউনূস সাহেবকে টাপল করতে হবে, তাকে সরাই দিতে হবে। ওই অবস্থাটা তো এখন না, এটা হয়তো আরো কয়েকদিন পরে ওই অবস্থার সৃষ্টি হবে, বা সেনাবাহিনী সেই অথরিটি তো পায় নাই এখনো। তো সেই যদি টাকা ডিজোবে করে যে না আমরা এটা তো আমরা বলতে পারবো না, আমাদেরকে তো সত্যি সত্যি বলছে, কিন্তু এটা বললে পরে হয় কি, সরকার মুখোমুখি হয়ে যায়, তখন সরকারকে সরাইয়া দিতে বাধ্য হয়ে যাবে। মুখোমুখি হওয়া মানে হলো তাহলে তো কে সরবে? সেনাবাহিনী সরবে না ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার সে সরবে? স্বাভাবিকভাবেই তারা সরে যাবে, কারণ তারা আসেই সেনাবাহিনীর ক্ষমতার ভিতের উপর দাঁড়িয়ে। তো সেনাবাহিনী এখন মনে করতেছে না যে এই মুহূর্তেই ফাইনাল টাসেলে, কনফ্রন্টেশনে তাদের যাওয়া উচিত। অতএব অন্য আরও 10টা এরকম অসামঞ্জস্যপূর্ণ, অগ্রহণযোগ্য কিছু নির্দেশ তাদেরকে পালন করতে হচ্ছে। এইটা ওটা আমার ধারণা।
সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, আমি মনে করি যে সিচুয়েশনটা আসলে এই। এখন এটা এই আজকে যে বক্তব্যটা দিল, এটাতে ভলকার টুট আরও বিপদে পড়বে। সেনাবাহিনীর এখানে কোনো লাভ ক্ষতির কিছু নেই, কারণ যে আমি যে এখন যেই লজিকটা দিলাম যে সেনাবাহিনী আন্ডার কমান্ড, তাকে নির্দেশ মানতে হবে, অর্থাৎ সে নির্দেশ পালন করতে বলছে, এটা করো, করতেছে। সো এটা একদিন বের হবে আসলে ঘটনা কি। সেনাবাহিনীর এখন ওই প্রসঙ্গে আসি যে সেনাবাহিনী কেন ক্ষমতা নেয়নি বা ক্ষমতা নিচ্ছে না বা আদৌ ক্ষমতা নিবে কিনা। 3টা প্রশ্নের উত্তরই নেগেটিভ, নো। 3টা প্রশ্নের উত্তর একটা, নো। বিকজ একমাত্র আমেরিকা যদি সরাসরি বলে তুমি ক্ষমতা গ্রহণ করো, মার্শাল ল দাও, তাইলেই সে সেফ। তাইলে তার উপরে আর কোনো বিদেশি চাপ, ওই জাতিসংঘ অমুক সমুক কিচ্ছু আসবে না, সেফ। কিন্তু আমেরিকা এখন সেই রাস্তায় যাবে না। আমেরিকা কেন 5 তারিখে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলো না? বিকজ আমেরিকা তো সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করার জন্য জাতিসংঘকে ব্যবহার করে বা অন্য টুলস ব্যবহার করে 5 তারিখের পরিস্থিতি সৃষ্টি করা নাই। এটা ছিল প্রফেসর ইউনূসের আখেরি খায়েশ, যে শেখ হাসিনা যেই চেয়ারে বসে তাকে সেই চেয়ারে একবার বসতে হবে। এটা হলো একটা জেদ। আর এটা হলো বসার সাথে সাথে তার বিরুদ্ধে যে 154টার উপরে মামলা, তার যে 666 কোটি টাকা জরিমানা, 6 মাসের জেল, এগুলি থেকে মুক্ত হতে হবে। এই জন্য হিলারি ক্লিন্টন বাইডেনকে কনভিন্স করেছে, বাইডেন এটাকে তার 20 তারিখের আগেই, 20শে জানুয়ারির আগেই এই কাজটা করতে হবে, শেষ করতে হবে। কারণ বাইডেন যে হেরে যাবে, বাইডেন আরো 1 বছর আগের থেকে জানে, সবাই আমেরিকানরা সবাই জানে যে বাইডেন মানে ডেমোক্রেটরা যে হেরে যাবে। তো যার জন্য তারা অপারেশনটা খুব চটপট করে এই মেকানিজমটা, এই ম্যাটিকুলাস ডিজাইন করে সেই প্ল্যানটা তারা ইমপ্লিমেন্ট করেছে। একটাই কারণ, প্রফেসর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানো আর তার ডিজায়ার ফুলফিল করা, আর তাদের চিরশত্রু উভয়ের, প্রফেসর ইউনূস এবং আমেরিকার বাইডেন প্রশাসনের, হিলারি প্রশাসনের চিরশত্রু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। তো সবার সব আশা পূর্ণ করার একমাত্র রাস্তা হলো 20 তারিখে তার হাত থেকে কলম চলে যাবে। ওই কলমের জোর যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণের মধ্যে তাকে সেইটা বাস্তবায়ন করতে হবে, এবং তারা সেটা সফলভাবেই করেছে। আর ইউনূস সাহেবও সফলভাবে তার মনের আশা পূরণ করেছে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসছে, কি শান্তি। কিন্তু এই চেয়ারের মধ্যে আরেকটা চেয়ার আছে, ফাঁসির দড়ি টানানোর আগে যেখানে দাঁড়ায় করতে হয়, এটা আরেকটা, এটার বিকল্প আরেকটা, সেটাও আছে। আর কোনটা ওনার কপালে আছে আল্লাহ মাহবুদ জানে। সে আশা পূরণ হয়েছে, মামলা মোকদ্দমা, জয়েল জরিমানা যা আছে সব মাফ করে দিছে, বাস মিস্টার ক্লিন হয়ে গেছে। দেশের 12টা বাজানো দরকার, প্রতিশোধ নেওয়া দরকার এই দেশ থেকে। ইচ্ছা মতো দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, তার 16 কলা পূর্ণ হয়েছে। এখন এই কারণে সেনাবাহিনীকে তখন আমেরিকা পারমিট করেনি যে তোমরা ক্ষমতা গ্রহণ করো। সেকেন্ড, ট্রাম্প যখন আসলো
ট্রাম্প তো সেনাবাহিনী অ্যালাউ করবেই না। সেনাবাহিনী চাইলেও সেনাবাহিনী ক্ষমতা দখল করার কোনো সুযোগ নাই। আমেরিকার সিগন্যাল ছাড়া সেনাবাহিনী ক্ষমতা দখল করার কোনো সুযোগ নাই। তাহলে সেনাবাহিনীর উপরে স্যাংশন ট্যাংশন যা আছে, তাদের যেই প্রাণভোমরা জাতিসংঘর পিস মিশনে চাকরি, সব শেষ, একসাথে সব শেষ। তো সেই কারণে তাদের যেহেতু অর্ডার নাই, গ্রিন সিগন্যাল নাই, তারা সেই জন্য যত খুশি হোক তারা ক্ষমতা গ্রহণ করতে পারবে না। কারো না কারো ভায়া হয়ে তাদেরকে ক্ষমতায় তারাই থাকবে, ক্ষমতা পিছন থেকে কলকাঠি তারাই নাড়বে, মঈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে করছে। কিন্তু সরাসরি ক্ষমতা গ্রহণ করার কোনো সুযোগ সেনাবাহিনীর নাই, এখনও নাই। আগামী কয়েকদিন পরে যে চেঞ্জটা হবে সেখানেও নাই। ক্ষমতায় যারা থাকবেন তারা রাষ্ট্রপতির অধীনে, এবং পরবর্তীতে যে চেঞ্জটা আসবে সেটা অবশ্যই সাংবিধানিকভাবে হতে হবে। এইটাই বিশ্ব শক্তির সিদ্ধান্ত, এবং তাদেরকে সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেইভাবেই কাজ করতে হবে। এটা অল্প সময়ের ব্যাপার। The process has already been started. So, সেনাবাহিনী আজকে যে বিবৃতি দিয়েছে, এটা কনফিউজ হওয়ার কিছু নেই। অন্তত আমার দিক থেকে আমি বলতে পারি এটা তারা অর্ডার পালন করেছে। এটাও আরেকটা স্কেপ গোট বানালো সেনাবাহিনীকে। অপরাধ করলো অন্যায়, দায় চাপালো তাদের উপরে, সত্যকে তারা অস্বীকার করলো। অর্থাৎ এই মুহূর্তে সেনাবাহিনীকে ওই ভুল না বোঝার অনুরোধ করব, বিকজ সেনাবাহিনী আন্ডার কমান্ড, সো তাদেরকে সে কমান্ড ফলো করতে হবে, নো ম্যাটার হোয়াট। এই জন্য যে ক্ষমতা গ্রহণের ব্যাপারটা যেটা ছিল সেটা আমি ক্লিয়ার করলাম, যে এই কারণে সেনাবাহিনীর আর ক্ষমতায় আসার সুযোগ নাই, একমাত্র আমেরিকা না বললে। কারণ জাতিসংঘের বাইরে গিয়েও আমেরিকা স্যাংশন আরোপ করতে পারে, এবং সেটা সকলে মানতে বাধ্য। ইনফ্যাক্ট জাতিসংঘের থেকে আমেরিকা অনেক বেশি শক্তিশালী। জাতিসংঘের তো এটা পাশ করতে হয় নিরাপত্তা পরিষদে, 5 জনকে একমত করে। একজনে অমত হলো সেটা হবে না। আমেরিকার তো কার কাছে জিজ্ঞেস করতে না, এই যে সুপার পাওয়ার, সো তার যখন যেটা ইচ্ছা সেটি সে করতে পারে। সো ট্রাম্প প্রশাসন যেহেতু বাইডেনের মতো ওয়ান সাইডেড না, এবং দায়িত্ব যেহেতু নরেন্দ্র মোদীর কাছে দেয়া আছে, সো তারা সেভাবেই নিজেরা আলোচনা করে যেইভাবে সুন্দর হয়। ইতিমধ্যে সেই সিগন্যাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, খুবই ডেঞ্জারাস সিগন্যাল। এরা যদি কেউ বুঝতে না পারে, এটা তাদের ব্যর্থতা, তাদের অযোগ্যতা। এবং ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরে উপেন্দ্র দ্বিবেদী, সেনাবাহিনীর প্রধান ইন্ডিয়ার, সে যেই কথা বলেছে, এই কথার পরেই সরকারের অস্তিত্ব নাই, ইউনূস সরকারের অস্তিত্ব নেই। কি বলেছে? এই সরকার থাকতে, এই সরকার না পাল্টাতে, না বদল হলে কোনো এঙ্গেজমেন্টে নেই, কোনো কিছুর মধ্যেই তা যাবে না। সিম্পল। এই সরকারকে তারা রিফিউজ করলো, সরকারের অস্তিত্বকেই তারা স্বীকার করলো না। ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ দিস? এটা একটা কথার কথা না। ভারতের সেনাবাহিনী আন্ডার ডিসিপ্লিন, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সব দেশের সেনাবাহিনী, এবং আন্ডার কমান্ড। এই কথাটা বলার আগে ডেফিনেটলি সে রাজনাথ সিংয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স নিছে যে স্যার আমি এই ধরনের একটা বক্তব্য দিতে চাই। রাজনাথ সিং ক্লিয়ারেন্স দেওয়ার পরেই এই একটা পলিটিক্যাল বক্তব্য সে দিল। ইট ইজ এ কমপ্লিটলি পলিটিক্যাল স্টেটমেন্ট। একটা সরকার বৈধ কি অবৈধ, থাকবেই থাকবে না,
এটা কোনো সেনাবাহিনী প্রধানের এখতিয়ার না, বাট হি সেইড দ্যাট। সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পারলে স্টেটমেন্ট দেখ, ভারতের হাইকমিশনারকে ডাকুক, ডাকে প্রতিবাদ করুক, চোখে চোখে কথা বলবেন, সে বলুক তোমার সেনাবাহিনী এই কথা বলছে, আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি। আমি তো চাই তারা এটা প্রতিবাদ করুক, এখন পর্যন্ত করলো না। সেনাবাহিনী প্রধান এই কথাও বলেছে, আমরা এখনো সিদ্ধান্ত নেই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু হলে আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব আমরা কি করব। সেনাবাহিনীর প্রধান তো ফুল দেয়া নেয়া করে না, সেনাবাহিনী তো পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টে যায় না। সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ হলো গুলি করা, যুদ্ধ করা, অপারেশন করা। সো হোয়াট সিদ্ধান্ত হি ওয়াজ টকিং অ্যাবাউট? যখন সেনাবাহিনী এই কথা বলবে, যখন একজন ডিপ্লোমেট কথা বলবে, তখন ডিপ্লোম্যাটিক সলিউশনের কথা বলবে। যখন একজন সৈনিক যখন সলিউশনের কথা বলবে, তখন সে মিলিটারি সলিউশনের কথাই বলবে। এটা বুঝতে হবে। সো পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সবাইকে বলবো বিষয়টাকে যথাযথভাবে অনুধাবন করার চেষ্টা করা। টাইম ইজ রানিং আউট টু ফাস্ট। To some extent, it's beyond control of our this so-called administration. So ISPR-কে বিতর্কিত করা, আর সেনাবাহিনীকে বিতর্কিত করা, একে ধরা ওকে ধরা, all is over. এগুলি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সব কিছুর জবাব সবাইকে দিতে হবে, সব কিছু জবাব সবাইকে দিতে হবে। এটা শেখের বেটির প্রমিস। টেক ইট এজ এ গ্যারান্টি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।